তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। আজকের প্রথম নিউজ হচ্ছে ব্রন স্ট্রোম্যানের একটা ইন্টারভিউ নিয়ে। তো ব্রন স্ট্রোম্যান একটা আইডিয়ার কথা বলেছে যে যদি কখনো ডাব্লিউডাব্লিউতে তাকে নিয়ে মানে ব্রন স্ট্রোম্যান, ব্রন ব্রেকার আর ব্রনসন রিডকে নিয়ে যদি কোনো টিম বানানো হয় তাহলে সে অবশ্যই সেই টিমেতে কাজ করতে চাইবে। তো জানি না ডাব্লিউডাব্লিউ কখনো এই টিমটা বানাবে কি না, কিন্তু যদি এই টিমটা বানানো হয় তাহলে বলতে হবে যে ডাব্লিউডাব্লিউর ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট স্ট্রংগেস্ট টিম এটা হতে চলেছে। কারণ ব্রন ব্রেকারের ব্যাপারে তো তোমরা জানোই, ব্রনসন রিডকে ডাব্লিউডাব্লিউ বেশ ভালো মতোই বুক করে। আর ব্রন স্ট্রোম্যানের বুকিং এখন খারাপ হয়ে গেছে, কিন্তু আগেকারের ব্রন স্ট্রোম্যানের মতো যদি আবার বুকিং করা হয় তাহলে মানতে হবে যে এই টিমটা ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সবথেকে শক্তিশালী টিমও হতে পারে। কিন্তু এখন দেখতে হবে যে ডাব্লিউডাব্লিউ এদের মধ্যে কোনো রকম টিম বানাতে চায় কি না, সেটাই একটা ব্যাপার। আর ব্রন স্ট্রোম্যান তার ইন্টারভিউতে হোয়াইট সিক্স নিয়েও বলে যে সে কখনো চাইবে না যে হোয়াইট সিক্সের সাথে তার কখনো পথ ক্রস হোক, কারণ সে হোয়াইট সিক্সের রাস্তায় আসতে চাই না। আমরা জানি যে হোয়াইট ফ্যামিলির সাথে একসময় ব্রন স্ট্রোম্যান যুক্ত ছিল, কিন্তু এখন সে চায় না কোনোভাবে এই হোয়াইট সিক্সের সামনে আসতে। তো সেটাই ভালো হবে, এদের সামনে না আসাই ভালো, কারণ এতে করে কী হবে, ব্রন স্ট্রোম্যানেরই ক্ষতি হবে। কারণ হোয়াইট সিক্সকে তো কমজোর দেখাতে পারবে না, আর তার ফলে কী হবে, ব্রন স্ট্রোম্যানকেই কমজোর দেখাতে হবে। আর ব্রন স্ট্রোম্যানকে কমজোর দেখিয়ে এমনিই তার ক্যারেক্টারের 12টা বাজিয়ে দেওয়া হয়েছে, আর যদি হোয়াইট সিক্সের সামনে নিয়ে আসা হয় তাহলে আরও ব্যান্ড বেজে যাবে ব্রন স্ট্রোম্যানের। আর আমি দুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে হোয়াইট সিক্সের মেম্বাররা যেভাবে তাদের ক্যারেক্টার ব্রেক করছে হাসি খুশিভাবে, যখন ডাব্লিউডাব্লিউর কোনো শো থাকছে না তখন তারা হাসি খুশিভাবে নর্মালভাবে বিহেভ করছে আর ফ্যান্সদের সাথে দেখা করছে। তো এইটা মার্ক হেনরির পছন্দ হয়নি, কারণ তারা ক্যারেক্টার ব্রেক করছে। তখন মার্ক হেনরির সাথে সাথে আরেকজন যোগ দিয়েছে, সে হচ্ছে আমাদের স্ম্যাকডাউনের অন্যতম জেনারেল ম্যানেজার টেডি লং। নিক ওয়াল্ডিসের কথা বলছি না, কারণ নিক ওয়াল্ডিস তো এখন জেনারেল ম্যানেজার, তবে টেডি লং অনেক পুরনো সময় স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার ছিল। তো সেই টেডি লংও একই কথা বলছে যে এদের ক্যারেক্টারটা ব্রেক করা উচিত হয়নি, কারণ এদের এত ভালো একটা ক্যারেক্টার চলছে টিভিতে, আর এরা বাস্তব জীবনে কী করছে, নর্মাল মানুষের মতো হাসি খুশি থাকছে। তো ভাই কী করবে, টিভিতে তো এদের এই ক্যারেক্টার পুরো ভূতের মতো, পাগলের মতো, তো বাস্তব জীবনে পাগল হয়ে থাকা এটা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে, আমরা টিভিতে একরকম হোয়াইট সিক্স দেখতে পাবো আর বাস্তব জীবনে আরেক রকম হোয়াইট সিক্স দেখতে পাবো। আর আমরা আগের দিন যেমন স্টেফনি ম্যাকম্যানকে স্ম্যাকডাউনের শোতে ক্রাউডের মধ্যে দেখতে পেয়েছিলাম, তো এবারে কী হচ্ছে যে এই মানডে নাইট ড্রতেও আমরা দেখতে পাচ্ছি যে স্টেফনি ম্যাকম্যান এই মানডে নাইট ড্রতে ম্যাচ মানে রয়্যাল এপিসোডটা দেখতে এসেছিল, তার সাথে তার মেয়েও রয়েছে। তো স্টেফনি ম্যাকম্যান এখন দর্শকদের মধ্যে থেকে ডাব্লিউডাব্লিউকে এনজয় করতে চাইছে, তো ঠিক আছে, দেখতেও ভালো লাগছে। আর এখন এই মুহূর্তে রেসলিং জগতে শিল্ড গ্রুপের কোনো মেম্বারই আর ওয়ার্ল্ড টাইটেল তার কাছে নেই। কিছুদিন আগে পর্যন্ত জন মক্সলি বা ডিন অ্যাম্ব্রোসের কাছে IWGP হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ছিল, কিন্তু দুদিন আগেই সে সেটা হেরে গেছে। তো রেসলম্যানিয়াতে সেথ রলিন্স হেরে গেল, রোমান রেন্সও হেরে গেল, আর এখন ডিন অ্যাম্ব্রোসের কাছেই ওয়ার্ল্ড টাইটেল ছিল, তো সেও হেরে গেছে। তো বলতে হবে 2024 সালটা কিন্তু শিল্ড মেম্বারদের জন্য একদমই ভালো যাচ্ছে না। আর এর পরের নিউজ হচ্ছে উগান্ডা আফ্রিকাতে তোমরা দেখতে পাচ্ছ ওখানে রেসলিং খুব একটা বেশ ভালোই ফেমাস দেখতে পাচ্ছি। ওখানে কি হয় যে ওখানে তেমন তো খুব একটা ভালো ফ্যাসিলিটি নেই, তো যে রেসলিং ফ্যান্সরা কী করছে, তাদের রেসলিংয়ের জন্য তারা নিজেরাই ব্যবস্থা করে নিয়েছে। চারদিকে বাঁশ পুঁতে, বাঁশে বস্তা স্পঞ্জ জড়িয়ে আর চারদিকে দড়ি লাগিয়ে আর মাটিটা একটু কুপিয়ে নরম করে নিয়েছে, আর তার মধ্যে তারা রেসলিং করছে। তো কী হয়েছে যে এখানে কিছুদিন আগে কোডি রোডসও গেছিলো এদের সাপোর্ট করতে। তো এবারে কী হয়েছে যে এই উগান্ডার এই রেসলিং যে ছোট দলটা আছে এরা একটা টিভি ডিল পেয়েছে। তো এটা অনেক বড় ব্যাপার যে এরা কোনো মানে কি বলে লেজেন্ড রেসলিং প্রমোশনও নয়, কিন্তু এরা একটা টিভি ডিল পেয়ে গেছে, মানে এদেরকে টিভিতে দেখানো হবে এদের এই খেলাগুলো। তো অফকোর্স আমাদের ইন্ডিয়া বাংলাদেশে তো দেখানো হবে না, এটা ওদের দেশের জন্যই, কিন্তু এইটা খুবই একটা ভালো পদক্ষেপ, এদেরকে এখন টিভিতে দেখানো হবে। আর এরকম করতে করতে হয়তো এরা আরও উন্নতি করবে, আর আমরা উগান্ডাতেও একটা রেসলিং প্রমোশন দেখতে পাবো, আর তারপর ভবিষ্যতে সেই রেসলিং প্রমোশন থেকে আমরা ডাব্লিউডাব্লিউতেও স্টার আমদানি হতে দেখতে পাবো। তো এটা একটা খুবই ভালো দিক বলতে হয়। আর আমরা এই রয়্যাল এপিসোডে দেখলাম যে ডেমান প্রিস্ট ফিন বেলারকে ব্যাক স্টেজে কিন্তু বারণ করে দিয়েছে যে সেথ রলিন্সের সাথে তার যে ম্যাচটা হবে মানি ইন দ্য ব্যাঙ্কে, সেখানে যেন ফিন বেলার কোনোভাবেই ইন্টারফেয়ার না করে। তো ব্যাপারটা কী হচ্ছে যে এদের মধ্যে তো ঝামেলা আমরা প্রায় 1 বছর আগে থেকেই দেখছি, খালি মনে হচ্ছে যে এইবার জাজমেন্টে ভাঙবে, এবার এদের মধ্যে ঝামেলা হবে, কিন্তু শেষ পর্যন্ত সব কিছু মিটমাট হয়ে যায়। এবারেও আমরা ঝামেলা দেখলাম, কিন্তু দেখলাম যে যেদিন ঝামেলা হলো সেদিনই মিটমাট হয়ে গেল। আর এখন ডেমান প্রিস্ট বলে দিয়েছে যে মানি ইন দ্য ব্যাঙ্কে একদম কোনো ঝামেলা আমি চাই না, আমি একাই লড়বো সেথ রলিন্সের সাথে। কিন্তু যেহেতু যে ডেমান প্রিস্ট বারণ করেছে, তাই সেই জন্য ফিন বেলার তো অবশ্যই আসবে কথা অমান্য করে। তো আমার মনে হয় এই ম্যাচে ফিন বেলার সাহায্য করতে আসবে সেথ রলিন্সকে, আর তারপর আবার ঝামেলা বাঁধবে। তবে এবারে ফাইনাল বারের মতো ঝামেলা বাঁধবে কিনা জানি না,
হয়তো আবার পরে মিলও হয়ে যেতে পারে। তো জানি না কবে ফাইনালি জাজমেন্ট ডে ভাঙবে, তো দেখা যাক কি হয়। মানি ইন দ্য ব্যাঙ্কেতে ফিন বেলার ডেমান প্রিস্টকে সাহায্য করতে আসে কি না ডেমান প্রিস্টের কথা অমান্য করে। এবার একটু কথা বলা যাক ওটসের জোনসের ব্যাপারে। তো একে তোমরা কেউই চেনো না, জানি আমিও চিনি না, কিন্তু একে কী হচ্ছে যে একে প্রত্যেক বছর ড্রাফট করা হচ্ছে। আগের বছরেও তাকে রতে ড্রাফট করা হয়েছিল, আর এবারেও তাকে রতে ড্রাফট করা হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে একে আজ পর্যন্ত আমরা টিভিতে কখনো দেখতেই পাইনি, না তো এ কখনো কোনো র বা স্ম্যাকডাউনের এপিসোডে অ্যাপিয়ারেন্স করেছে, কোনো ম্যাচ লড়েছে বা কোনো ছোটোখাটো লাইভ ইভেন্টেও ম্যাচ লড়েছে। তো জানি না ডাব্লিউডাব্লিউকে রেখেছে কী করতে। এমনিতে তো কী হয় যে ডাব্লিউডাব্লিউ বড় সড়ো সুপারস্টার হোক বা ছোটোখাটো সুপারস্টার হোক, ইউজ না করলে তাকে ডাব্লিউডাব্লিউ কোম্পানি থেকে বের করে দেয়। কিন্তু একে দেখছি টানা 3 বছর ধরে একে প্রত্যেকবারই ড্রাফটের পার্ট করে, ড্রাফটও করে, কিন্তু একে কখনো ইউজ করে না। তো জানি না ভাই এই ওটসের জোনসকে আর কোনো দিন আমরা একে দেখতে পাবো কিনা, বড় রহস্যময় লোক দেখতে পাচ্ছি এ। তো চলো গাইজ এবার একটু কথা বলা যাক যে ব্যাটিং অডসের অ্যাকর্ডিং মানি ইন দ্য ব্যাঙ্কেতে কে কে জিতবে। তো আমরা যেমনটা জানি যে ব্যাটিং অডস বেশিরভাগ সময় তো কাজ করে, কিন্তু অনেক সময় আবার কাজও করে না। তবে তাও একবার ব্যাটিং অডসটা জেনে রাখা ভালো। তো প্রথমে কথা বলো মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচে কাজ জেতার চান্স সবথেকে বেশি। তো সবথেকে বেশি জেতার চান্স হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার, তারপর হচ্ছে অ্যান্দ্রাডে। তো এটা একটু শকিং যে অ্যান্দ্রাডে একেবারে 2 নম্বরে রয়েছে। তারপর রয়েছে LA নাইট, তারপর রয়েছে এখানে চ্যাট গেবাল, তারপর রয়েছে জেউসো, আর সবার লাস্টে রয়েছে কার্মেলো হেজ। তো জেউসো একদম লাস্টের দিক থেকে 2 নম্বরে রয়েছে, মানে 5 নম্বরে। তো জেউসো জেতার চান্স অনেক বেশি ভাবছিলাম, কিন্তু এখানে ব্যাটিং অবস্থা অ্যাকর্ডিং তো তার জেতার চান্স খুবই কম। এবার আসি ওমেন্স ল্যাডার ম্যাচে। তো সবার প্রথমে রয়েছে টিফনি স্ট্র্যাটন, তারপর রয়েছে জোই স্টার্ক, তারপর হচ্ছে লাইরা ওয়ালকেরিয়া, তারপর হচ্ছে ইয়োস্কাই, তারপর হচ্ছে চেলসি গ্রিন, আর তার সবার লাস্টে রয়েছে নিয়মি। তো মনে হচ্ছে টিফনি স্ট্র্যাটন জিততে চলেছে। এবারে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচের ওপর আসা যাক। এখানে সবথেকে বেশি চান্স হচ্ছে ব্রন ব্রেকারের, আর সবথেকে বেশি কি এখানে তো দুজনই রয়েছে। তো ব্রন ব্রেকারের এখানে জেতার চান্স রয়েছে, আর তারপর হচ্ছে স্যামি জেন। তো ব্যাটিং ওয়ার্কসের অ্যাকর্ডিং খুব একটা বেশি অন্তর নেই, এখানে স্যামি জেনও জিততে পারে বা ব্রন ব্রেকারও জিততে পারে, তবে ব্রন ব্রেকার একটু হলেও এগিয়ে রয়েছে। আর তারপর রয়েছে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ, ব্লাড লাইন ভার্সেস কোডি রোডসের টিম। তো এখানে ব্লাড লাইন ক্লিয়ার ফেভারিট, তো মানে এখানে ব্লাড লাইন জিতবে ব্যাটিং ওয়ার্কসের অ্যাকর্ডিং। আর দেখতে গেলে ব্লাড লাইনকে এখানে জেতানো উচিত, কারণ এক তো কেউ সিরিয়াসভাবে নেয় না, আর যদি এখানেও হেরে যায় তাহলে আরও কেউ সিরিয়াসভাবে নেবে না। তো আমারও মনে হয় এখানে ব্লাড লাইনই জিতবে। আর তারপর রয়েছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ডেমান প্রিস্ট ভার্সেস সেথ রলিন্স। এখানে ডেমান প্রিস্টেরই জেতার চান্স সবথেকে বেশি। তো এই হচ্ছে ব্যাটিং ওয়ার্কসের অ্যাকর্ডিং কারা কারা জিতবে। আর আমি তো আমার প্রেডিকশান ভিডিওতে বলবো যে কারা কারা জেতা, মানে কাদের জেতার চান্স সবথেকে বেশি। তো প্রেডিকশান ভিডিও আর 1-2 দিন পরেই চলে আসবে। তো এই ছিল পুরো ব্যাটিং ওয়ার্ডস। আর ভিডিও শেষ করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে যে বন্ধুরা আমি একটা ভাবছি যে Q&A ভিডিও বানাবো। Q&A মানে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার্স। তো তোমরা কিছু প্রশ্ন করবে আর আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রশ্ন যে কোনো রিলেটেড হতে পারে, ডাব্লিউডাব্লিউ রিলেটেড যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো বা তার বাইরেও করতে পারো। এছাড়া তোমরা যদি আমার পার্সোনাল লাইফ নিয়ে বা আমার বিষয়ে কিছু জানতে চাও তো সেই বিষয়ে প্রশ্ন করতে পারো। তো প্রশ্নগুলো তোমরা করবে কোথায়? এই মুহূর্তে তোমরা যে ভিডিওটা দেখছো এর কমেন্ট বক্সেই তোমরা সেই প্রশ্নগুলো করবে। যত খুশি প্রশ্ন করো, আমি সব কটা প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো চলো তোমাদের মনে যা প্রশ্ন আছে সব এই ভিডিওর কমেন্ট বক্সেই করে দাও। আমি এই ভিডিওর কমেন্ট বক্স থেকে প্রশ্ন নিয়েই আমার পরে একটা Q&A ভিডিও বানাবো কিছুদিন পর। খুব বেশি ওয়েট করতে হবে না, আর কদিন পরে আমি Q&A ভিডিওটা বানাবো। তো চলো গাইজ, এই ছিল ছোট্ট অ্যানাউন্সমেন্ট, আর এই ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে একটু শেয়ারও করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।